নমস্কার, গুড মর্নিং। দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। খবর দিনভরের শুরুতেই নজর রাখবো গতকাল ঠিক কি ছবি দেখা গেল। বিকেল থেকে দুপুরবেলা আমরা দেখলাম যে পুলিশ পুরো আধিকারিকরা নোটিশ নিয়ে পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। আর সেখানে পৌঁছতেই একেবারে তুলকালাম পরিস্থিতি তৈরি হলো। অভিষেকের অফিসে তৃণমূলের বেআইনি হোর্ডিং লাগানো ছিল, এই অভিযোগ ছিল। আর সেই হোর্ডিং পুলিশের তরফ থেকে তো খোলা হলো। এই সেই ছবি দেখাচ্ছি, যে হোর্ডিং লাগানো ছিল সেই হোর্ডিং বেআইনি, এবং সে কারণেই পুরো আধিকারিকরা পুলিশ পৌঁছে যান এবং তৃণমূলের হোর্ডিং খোলা হলো পুলিশের তরফে। নোটিশ হাতে ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছন পুরো কর্মীরা, পুলিশ পৌঁছন। অভিষেকের সঙ্গে পুলিশের তুমুল বচসা, তর্কাতর্কি শুরু হয়ে যায়। অভিষেকের অনুগামীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি। ধস্তাধস্তিতে এক পুলিশ কর্মী পড়ে গেলেন, কিন্তু এরপর যে ছবিটা দেখাবো সেটা আরো ভয়ঙ্কর। ক্যামাক স্ট্রিটের মাস্তানির ছবি দেখুন। অভিষেকের অফিসে পুলিশকে মারধর, পুলিশের কাজে বাধার অভিযোগে ধরপাকড় তো হয়, কিন্তু ঠিক এই ছবিটা ধরা পড়ে। আর প্রশ্ন ওঠে, এরা কারা? কারা পুলিশের গায়ে হাত তুলছে? কাদের এই সাহস? কারা এরা? আর অফিসে পুলিশ কর্মীকে মারধর, গুন্ডা বলে তোপ সুকান্ত। কর্পোরেশনের লোকেদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে তাদেরকে বাধা দিলেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করলেন, কিন্তু সাংসদ না গুন্ডা সেটা বোঝা যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নিজেকে অক্ষয় কুমার মনে করছেন নাকি? আর ওই পাশে যে ওই ছন্ডা মার্কা লোকটা আছে, সে কি নিজেকে সুনীল শেঠি মনে করছে? যদি মনে করে তাহলে তো মুশকিল, তাহলে পুলিশকে তো ব্যবস্থা দিতে হবে এদের। এবং যেভাবে বেআইনি কারবার করেছেন এবং বেআইনি কারবার করার পর সেটা নিয়ে আরও বেশি আবার দাদাগিরি মারছেন। মানে হিন্দিতে একটা কথা আছে, চোরি চোরিকে ওপর সিনা চোরি, তো সেটাই তো করছেন, চোরের মায়ের বড় গলা। দেখুন, আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না। ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে তুলকালাম, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি অফিসের কর্মীদের। কোলাপসেবল খুলে পুলিশ অফিসে ঢোকে। আর পুরো ঘুরিতে এই যে বলছিলাম কিছুক্ষণ আগে, যে ছবি দেখাচ্ছিলাম, সিঁড়িতে এক পুলিশ কর্মী পড়ে যান। বেআইনি হোর্ডিং লাগানোর অভিযোগেই এই পুলিশি হানা। অফিসে নোটিশ লাগাতে গেলে বাধা অফিস কর্মীদের। নোটিশের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন অভিষেক। ধাক্কা মেরে কার্যত উঠে চলে গেলেন যারা তৃণমূল কংগ্রেসের যারা এখানে এসেছিলেন। আর নজর রেখেছি ইতিমধ্যে বেআইনি হোর্ডিং এর বিরুদ্ধে পুলিশি অভিযানের মাঝেই সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লাইভ করেন। দেখুন, আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না বিজেপির কৃতদাস দলদাস পুলিশ। 5:49 সূর্যাস্তের পরে তালা ভেঙে ঢুকছে আমাদের জায়গায়, আমাদের ঢুকতে দিচ্ছে না। এই হচ্ছে পুলিশ অফিসার। দেখুন, দলের কোনো প্রতিনিধিকে ঢুকতে দিচ্ছে না। দলের যারা আছে সবাইকে আটকে রেখেছে, কাউকে ঢুকতে দিচ্ছে না। সূর্যাস্তের পরে ডে ড্রাইভ হয় না। আজকে এই পুলিশ জোর জবরদস্তি মানুষ দেখুক। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। আমাদের পার্টি অফিসে গার্ড করে দাঁড়িয়ে আছে। আমরা বলছি, কলকাতা হাইকোর্টে অলরেডি আমরা ফাইল করেছি, আগামীকাল মামলার হওয়ার সম্ভাবনা আছে। তারা তোয়াক্কা করছে না। আমাদের পার্টি অফিসে আমাদের কার্যত গায়ের জোরে আটকে রেখে দিয়েছে এই ঘুষখোর শুভেন্দু অধিকারীর দলদাস কৃত দাস, দিল্লির জমিদারের তল্পি বাহক কলকাতা পুলিশ। আমাদের অফিসে পুলিশি হানা, হাইকোর্টে চিঠি অভিষেকে, জরুরি মামলার আবেদন ফেরালো হাইকোর্ট।
কলকাতা পুলিশের অতি সক্রিয়তার অভিযোগের চিঠি, অফিসে পুলিশি পদক্ষেপে প্রশ্ন তুলে অভিষেকের চিঠি, বিশেষ বেঞ্চ বসিয়ে মামলা করতে চেয়ে আবেদন, জরুরি মামলার আবেদন ফেরালো হাইকোর্ট, শুক্রবার হাইকোর্টে আবেদন করতে পরামর্শ। হোর্ডিং তো পুলিশের তরফ থেকে পুরকর্মীরা গিয়েছিলেন, খুলে দেওয়া হলো বিলবোর্ড, খুলে এবার ফ্লেক্স লাগানো হলো রাতে। বিলবোর্ডের থেকে অনেক ছোট এই ফ্লেক্স। না আমি টোটালটাই দেখিয়ে দিচ্ছি, ক্লোজ লং। পাহাড়ের কোল ঘেঁষে কিংবা নদীর ধারের গ্রাম, হোটেলের বিলাস ছেড়ে শান্তির খোঁজে অনেকেই এখন হোমস্টে খোঁজেন। গ্রামের গরিব মানুষেরও দুটো রোজগার হয় এতে। কিন্তু আমাদের রাজ্যে হোমস্টের আড়ালেই যে দুর্নীতির দোলা। আগের সরকারের আমলে হোমস্টে মালিকদের সরকারি সাহায্যের ব্যবস্থা করা হয়েছিল, ভালো উদ্যোগ। কিন্তু এই উদ্যোগের আড়ালেই যে হয়েছে কোটি কোটি টাকার দুর্নীতি। ক্যাগের রিপোর্টে সেই দুর্নীতির পর্দাফাঁস। বেড়াতে যেতে ভালোই লাগে, তার থেকেও বোধহয় বেশি ভালো লাগে যদি খরচটা একটু কম হয়। তো এখন তো আবার কম খরচে বেড়ানোর অপশন বলতে ট্রেন্ড ইন ম্যাটার কি বলুন তো, হোমস্টে। থাকা খাওয়ার খরচটা বেশ কম, আর সেই হোমস্টে যদি আবার সরকারি তালিকায় নথিভুক্ত থাকে তাহলে তো কথাই নেই, বিশ্বাসযোগ্যতা একেবারে চচ্চর করে বাড়ে। কিন্তু সেই সরকারি তালিকাতেও যদি কোনো ফাঁকফোকর থেকে যায়, কেন বলছি, ওই যে বললাম দুর্নীতির খোঁজ খবর পাওয়া যাচ্ছে, হোমস্টেতে দুর্নীতিও কি স্টে করছে? খোঁজ খবর করতে গিয়ে আমরা যেটা পেলাম, এটা যে পেজটা আপনাদের সামনে খুলে রেখেছি সেটা দক্ষিণ 24 পরগনার হোমস্টের যে তালিকা, সেই হোমস্টের তালিকা, এবং এটা কিন্তু সরকারি পেজ, অর্থাৎ পশ্চিমবঙ্গ ট্যুরিজমের পেজ। তা হোমস্টের যে তালিকার যে প্রথম পেজটা, এখানে নথিভুক্ত আছে 229টা হোমস্টে। দক্ষিণ 24 পরগনা পেজের একদম লাস্টে যদি আসা যায় তাহলে পাওয়া যাবে মৃন্ময় হোমস্টে। বেশ ভালো কথা, আপনি ভাবতেই পারেন যে এখানে থাকা যেতেই পারে। বাঘ কুমিরের কাছাকাছি, যদি বাঘটাক দেখা যায়, ঝড়খালিতে এর অবস্থান, অ্যাড্রেস, সমস্ত কিছু পুরোটাই দেওয়া আছে। অ্যাড্রেস কোথায়, নাম কি, কোনটা মৌজা, ল্যান্ডমার্ক কি, ফোন নাম্বার। কিন্তু যদি আপনি এই নাম্বারে ফোন করেন তখন কি হতে পারে দেখবেন, দেখাই তাহলে আপনাদের। আপনাদের সামনেই কল করলাম, মৃন্ময় হোমস্টের কেউ ফোন ধরলেন না। আসলে ফোন ধরলে অনেক রহস্য কিন্তু ফাঁস হয়ে যেতে পারে, সেই জন্যই বোধহয় তারা ফোন ধরেননি। গল্পের শুরুটা আজ নয়, বেশ কয়েক বছর আগে, 2017 সালে। এই হোমস্টে কালচারকে প্রমোট করার জন্য রাজ্য সরকার একটা স্কিম ঘোষণা করেছিল। তারপর থেকেই কিন্তু এই বিতর্কের জল, বা বলা ভালো দুর্নীতির জল, অনেক দূর গড়াতে শুরু করে। 2017 সালে রাজ্য সরকারের তরফ থেকে হোমস্টে নীতি নিয়ে আসা হয়। সেই নীতি অনুযায়ী যারা নথিবদ্ধ হোমস্টের মালিক রয়েছেন তারা তাদের হোমস্টের পরিকাঠামো এবং উন্নয়ন করার জন্য তারা সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা করে পেতেন, এবং নীতি অনুযায়ী এই 1.5 লক্ষ টাকা সমানভাবে 3টে কিস্তিতে দেওয়ার কথা ছিল। পরবর্তী সময় 2022 সালে সেই নীতিতে বদল আনা হয়, বলা হয় 2টি কিস্তিতে টাকা দেওয়া হবে। 2017 থেকে 2023 পর্যন্ত রাজ্যে 2081টি হোমস্টে নথিবদ্ধ হয়েছিল পর্যটন দফতরের খাতায়।
সিএজির রিপোর্ট বলছে যারা অনুদানের টাকা পেয়েছেন তারা অনুদান পেয়ে যে হোমস্টেই তৈরি করেছেন বা নিজেদের পুরনো হোমস্টেগুলোকে আর একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন, ব্যাপারটা কিন্তু মোটেও তা হয়নি। যে যার ইচ্ছে তাই করেছেন। এই যেমন মৃন্ময় গেস্ট হাউসের কেউ ফোন তুললেন না, একই রকম ভাবে দক্ষিণ 24 পরগনায় কিন্তু আরো এমন বেশ কিছু হোমস্টে রয়েছে যেখানে এই দুর্নীতির টাকা ঢুকেছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। তার মধ্যেই আছে বেরা হোমস্টে। এই মৃন্ময় হোমস্টে এবং বেরা হোমস্টে দুটো জায়গাতেই আমার সহকর্মী পৌঁছে গিয়েছিলেন। কি উঠে এলো সেখানে দেখুন। খাতা কলমে মৃন্ময় হোমস্টের নাম থাকলেও বাস্তবে সেই হোমস্টের দেখা নেই এই ঝড়খালি বাজারে। স্থানীয় মানুষজন, ব্যবসায়ী সমিতির সভাপতি তারা জানিয়েছেন এখানে একটা হোমস্টে আছে, তবে তার নিচে কিন্তু দোকান ছিল। সেই হোমস্টেটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট করেনি এবং সেটা উপরে তার ঘর করা হচ্ছে। সেই ঘরটা আদৌ হোমস্টে হবে কিনা সেটা কিন্তু প্রশ্ন রয়ে গেল। হোমস্টে টাকা পেয়েছে এটা আমরা জানি, কিন্তু কি নাম দিয়েছে এটা আমরা জানি না। এটা আপনার প্রায় 3-4 বছর আগেই টাকাটা পেয়েছে, 3 বছর পরে তো হবেই। তারপরে সেই হোমস্টের অস্তিত্ব নেই না, ওই করেছিল, এবার এটা করছে। বেরা হোমস্টে, সেই বেরা হোমস্টেটা দেখাবো। সেখানে কিন্তু ঘর করার কাজ হয়েছে কিন্তু আজও পর্যন্ত সেই ঘর কমপ্লিট হয়নি এবং সেখানে কিন্তু কোনো ব্যানার বা সেখানে কোনো কিছুই নেই, ভাঙাচুরা অবস্থায় রয়েছে। টাকা পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি। সেই হোমস্টে কি করা হয়েছিল না হয়নি? হ্যাঁ করেছি, মানে তোমার কমপ্লিট, শুধু ছাদটা দিতে বাকি আছে। মানে তোমার পুরো টাকাটা আমরা পাইনি। হ্যাঁ আমরা মনে হয় 2বার টাকা পেয়েছি। দক্ষিণ 24 পরগনার মতো একই চিত্র উঠে এসছে হুগলিতেও। সেখানে গিয়েও আমাদের প্রতিনিধি কড়া নাড়লেন হোমস্টের দরজায়, কিন্তু দরজা খুলতেই সামনে এলো বিতর্ক। যে নামটি উঠে আসছে চণ্ডীতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সভাপতি মলয় খানের নাম। তিনি কিছুই জানেন না বলে তার দাবি। তার বাড়িতেই হোমস্টে করার কথা। সেটা হচ্ছে এই যে মলয় খান, তার বাবা নিমাই চন্দ্র খানের নামে। আমার বাবা তখন একটা হোমস্টে করার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন বা যা কিছু করেছিলেন সেটা আমরা ক্যান্সেল করার জন্য ওনাকে অনুরোধ করি। তখন উনি সরকারিভাবে তৎকালীন জেলাশাসককে কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে আপনি আমরা এটা করতে অনিচ্ছুক, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন। তারপর থেকে আমাদের কাছে কোনো খবরও আসেনি। আর এটার মধ্যে যে কোনো অর্থনৈতিক আছে এটার মধ্যে আমার জানা নেই। টাকার নিয়ে তার অ্যাকাউন্টে গেছে বা এটা যদি দেখা যায় যে বাবা অ্যাকাউন্ট দেয়নি সেটা আমি বলতে পারবো না। বাবা আবেদন করেছিলেন, প্রথম কিস্তির টাকা পেয়েছেন, তারপর বাবা ঠিক করলেন তিনি আর হোমস্টে করবেন না, তাই তিনি চিঠি লিখে জানিয়ে দিলেন। কিন্তু তারপর কি হলো? কিস্তির টাকাগুলো কারা পেল? যারা জানালেন যে তিনি আর হোমস্টে করবেন না তার টাকা কি ফেরত নেওয়া হলো? এখানেই কিন্তু গোলমালের অঙ্কটা খুব ভালো করে পরিষ্কার হয়ে যায়। কেউ টাকা পেলেন কিন্তু হোমস্টে করলেন না, কেউ টাকা পেলেন হোমস্টে বানালেন কিন্তু তারপর সেটাকে বদলে ফেললেন রেস্তোরাঁয়, কেউ টাকা পেলেন হোমস্টে বানালেন তারপর সেটাকে বদলে ফেললেন অনুষ্ঠান বাড়িতে। মানে এই ধরুন ম্যারেজ সেরেমনি হল বা এই বিয়ে বাড়ি অন্নপ্রাশনে যে আমরা সাধারণত পাড়ায় পাড়ায় যে সমস্ত বাড়ি ভাড়া নিয়ে থাকি, ইনকাম তো সেখানে প্রচুর, সেখানেও ইনকাম হলো। হোমস্টে থেকে সরকারি হোমস্টে দেখিয়ে সরকারি অনুদানও পাওয়া গেল, কিন্তু হোমস্টে গড়ে উঠল না। তাহলে এখন প্রশ্ন, এই যে কয়েক কোটি টাকা এটা গেল কোন দুর্নীতির পকেটে? সিএজি রিপোর্ট ভালো করেই বলছে দুর্নীতির ঘুনপোকা হোমস্টেতে বেশ ভালোভাবেই স্টে করেছে, কিন্তু এই ঘুনপোকাকে তাড়াতে তৎকালীন রাজ্য সরকার অর্থাৎ তৃণমূল সরকারের আমলে কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল? সিএজির মতে এই ঘটনা রাজ্যের পর্যটন দফতরের যারা আধিকারিকরা রয়েছেন তাদের এবং ওসি ট্যুরিজমের দুর্বল নজরদারির দিকে ইঙ্গিত দেয়।
ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল 2024 সালে সংশ্লিষ্ট জেলা শাসকরা রয়েছেন তারা এই সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করবেন এবং রিপোর্ট জমা দেবেন। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এই অডিট রিপোর্ট অনুযায়ী সমস্ত যে হোমস্টে নথিবদ্ধ রয়েছে সেখানে তৃতীয় পক্ষের মাধ্যম দিয়ে পরিদর্শনও চালানো হবে। রাখিতে অন্নপূর্ণার স্নেহ মমতা। অন্নপূর্ণা যোজনার টাকায় মুখ্যমন্ত্রীর জন্য নিজে হাতে রাখি বানিয়েছেন তারকেশ্বরের বাজিতপুর গ্রামের মহিলারা। স্থানীয় বিধায়কের মাধ্যমে তা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। রাখি বন্ধন সকল ভাই বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব, সেই সঙ্গে সৌভ্রাতৃত্বের অন্যতম প্রতীক। রাখিকে ঘিরে জড়িয়ে আবেগ, জড়িয়ে ভালোবাসা। এবার রাখিতে লেগেছে অন্নপূর্ণা স্নেহ মমতা। অন্নপূর্ণা যোজনার টাকা হাতে পেয়ে সেই টাকায় রাখি তৈরির সরঞ্জাম কিনেছেন হুগলির তারকেশ্বরের বাজিতপুর গ্রামের মহিলারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জন্য নিজে হাতে রাখি বানিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি যে বলেছিলেন যে আমাদের সরকার ক্ষমতায় আসার পর যে অন্নপূর্ণা যোজনা দেবেন, উনি কথা দিয়ে কথা রেখেছেন। প্রত্যেক মহিলা আমরা অন্নপূর্ণা যোজনা পেয়েছি, তো আমরা ওই অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে আমরা রাখি কিছু বানিয়েছি। মুখ্যমন্ত্রী আছেন, ওনার কাছে পাঠাবো। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পান। সেই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের আর্থিক স্বনির্ভরতা দিয়েছে, সেই টাকা সংসারে লাগছে। কৃতজ্ঞতা আর ভালোবাসার সাথে মুখ্যমন্ত্রীর জন্য নিজেরাই রাখি বানিয়েছেন গ্রামের এইসব মহিলারা। স্থানীয় বিধায়কের মাধ্যমে তা শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছি, আমরা সবাই মিলে রাখি বানিয়ে আমাদের যে তারকেশ্বর বিধানসভার সন্তুদার হাতে এই রাখি তুলে দিতে চাই। উনি আমাদের যে মুখ্যমন্ত্রী শুভেন্দুদার হাতে পাঠিয়ে দেবে। যেহেতু আমরা অন্নপূর্ণার টাকা পেয়েছি, এটা আমরা আনন্দিত। অন্নপূর্ণায় আপনারা জানিয়ে রাখবো, আমার এই বিধানসভায় প্রায় ৮০ থেকে ৮৫,০০০ দিদি বোন এনারা অন্নপূর্ণা ভান্ডার পেয়েছেন। অন্নপূর্ণা একটি গ্রামে রাখি তৈরি হচ্ছে শুভেন্দুদার জন্য। আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা থেকে যা হ্যান্ডমেড মানে হাতে তৈরি করছে, কিন্তু এটা পবিত্র বন্ধন এবং ভালোবাসা রয়েছে এই রাখিটার মধ্যে। এই রাখিগুলো তৈরি করছে এবং আমাকে দিয়ে যাচ্ছে এখানে ভালোবেসে আমার কার্যালয়ে। আমি এখান থেকে সরাসরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাদা শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতে পৌঁছে দেবো এবং রাখির দিন উনি যাতে নিজের হাতে এটা ধারণ করেন এর জন্য আমি অনুরোধ করব। নিজেদের হাতে তৈরি রাখি কখন মুখ্যমন্ত্রীর হাতে ওঠে তার প্রতীক্ষায় তারকেশ্বরের বাজিতপুর। অন্নপূর্ণা যোজনা, রানা কর্মকার, নিউজ 18 বাংলা।